স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। Life of Subhash Chandra Bose at a glance. Subhash Chandra Bose, 1897 to 1945, born in Cuttack, Orissa, Bose rose to be a prominent leader of the Indian independence movement. He resigned from the Imperial Civil Service to join the freedom struggle, but his attempts during World War II to secure India's freedom by allying with Nazi Germany and imperialist Japan left behind a troubled legacy. এক নজরে সুভাষচন্দ্র বসুর জীবন। সুভাষচন্দ্র বসু 1897 থেকে 1945 উড়িষ্যার কটকে জন্মগ্রহণকারী বসু ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন বিশিষ্ট নেতা হয়ে ওঠেন। তিনি স্বাধীনতা সংগ্রামে যোগদানের জন্য ইম্পেরিয়াল সিভিল সার্ভিস থেকে পদত্যাগ করেন, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি এবং সাম্রাজ্যবাদী জাপানের সাথে মিত্রতার মাধ্যমে ভারতের স্বাধীনতা সুরক্ষিত করার জন্য তার প্রচেষ্টা একটি সমস্যাযুক্ত উত্তরাধিকার রেখে যায়। After graduating from Calcutta University, Bose had left for England, from where he appeared for the Indian Civil Service exam and secured 4th position, 1920. However, the political developments in India beginning with the Jallianwala Bagh massacre emotionally disturbed Bose and he resigned from the ICS, stating, "I did not think that one could be loyal to the British Raj and yet serve Indian honestly, heart and soul." The following year he returned to India, came under the influence of Chittaranjan Das and Gandhi and joined the Indian National Congress. C.R. Das became his political guru. কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর বোস ইংল্যান্ডে চলে যান, যেখান থেকে তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং চতুর্থ স্থান অর্জন করেন 1920। যাই হোক, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সাথে শুরু হওয়া ভারতের রাজনৈতিক ঘটনাবলী বোসকে মানসিকভাবে বিরক্ত করেছিল এবং তিনি আইসিএস থেকে পদত্যাগ করেন এই বলে যে, "আমি ভাবিনি যে কেউ ব্রিটিশ রাজের প্রতি অনুগত থাকতে পারে এবং তবুও সততার সাথে, হৃদয় ও আত্মার সাথে ভারতীয়দের সেবা করতে পারে।" পরের বছর তিনি ভারতে ফিরে আসেন, চিত্তরঞ্জন দাস এবং গান্ধীর প্রভাবে আসেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন। C.R. দাস হয়ে ওঠেন তার রাজনৈতিক গুরু। In December 1921, he went to jail for the first time for his nationalist activities. In 1923, he was elected as mayor of Calcutta, but he was soon arrested and deported to Mandalay jail in Burma, 1924-27. Upon his release, he helped in the formation of the Independence of India League, August 1928. In 1928 Calcutta Congress session, when Gandhiji himself moved the resolution demanding Dominion status constitution for India, Bose sought an amendment demanding full independence for India. Bose served as the president of All India Trade Union Congress during 1929-31 and emerged as a prominent left-wing leader of the All India Congress, giving dynamic lead to the youth, students and workers of India. In 1930, Bose participated in the civil disobedience movement, but opposed the Gandhi-Irwin Pact and subsequent suspension of the movement, particularly on grounds that Bhagat Singh and other revolutionaries could not be saved. 1921 সালের ডিসেম্বরে তিনি তার জাতীয়তাবাদী কার্যকলাপের জন্য প্রথমবারের মতো জেলে যান। 1923 সালে তিনি কলকাতার মেয়র নির্বাচিত হন, কিন্তু শীঘ্রই তাকে গ্রেফতার করা হয় এবং বার্মার মান্দালয় জেলে 1924-27 নির্বাসিত করা হয়। মুক্তির পর তিনি ইন্ডিয়া লীগ, আগস্ট 1928 গঠনে সাহায্য করেন। 1928 সালে কলকাতা কংগ্রেস অধিবেশনে, যখন গান্ধীজি নিজেই ভারতের জন্য ডোমিনিয়ন স্ট্যাটাস সংবিধানের দাবিতে প্রস্তাব উত্থাপন করেন, তখন বসু ভারতের পূর্ণ স্বাধীনতার দাবিতে একটি সংশোধনী চেয়েছিলেন। বোস 1929 থেকে 31 সাল পর্যন্ত সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং সর্বভারতীয় কংগ্রেস এর একজন বিশিষ্ট বামপন্থী নেতা হিসেবে আবির্ভূত হন, যা ভারতের যুবক, ছাত্র এবং শ্রমিকদের গতিশীল নেতৃত্ব প্রদান করে। 1930 সালে বসু আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু গান্ধী আরউইন চুক্তির বিরোধিতা করেছিলেন এবং পরবর্তীতে আন্দোলন স্থগিত করার জন্য, বিশেষ করে এই কারণে যে ভগৎ সিং এবং অন্যান্য বিপ্লবীদের রক্ষা করা যায়নি। In 1938, he presided over the Haripura, Gujarat, session of the All India Congress. It was Bose, and not J. Nehru, who, in his presidential speech, first talked about the need for economic planning and for setting up a national planning committee. He inaugurated the All Indian National Planning Committee on the 17th of December 1938, at Bombay.
1938 সালে তিনি সর্বভারতীয় কংগ্রেসের হরিপুরা, গুজরাট অধিবেশনে সভাপতিত্ব করেন। এটি ছিল বসু এবং জে. নেহেরু নয়, যিনি তার সভাপতির ভাষণে প্রথমে অর্থনৈতিক পরিকল্পনা এবং একটি জাতীয় পরিকল্পনা কমিটি গঠনের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। তিনি 17 ডিসেম্বর 1938 সালে বোম্বেতে সর্বভারতীয় জাতীয় পরিকল্পনা কমিটির উদ্বোধন করেন। In 1939, he was re-elected president of the Indian National Congress despite Gandhi's opposition but had to resign in face of continuous and organized opposition by the Congress Working Committee members, who were staunch followers of Gandhi. After his resignation, he formed the Forward Bloc the same year and in 1940, he was placed under house arrest. However, in January 1941 he escaped from house arrest under the guise of a Pathan named Ziauddin, pseudonym, and reached Peshawar from Calcutta. From there he reached Kabul with the help of his friend Bhagat Ram and then went to Soviet Union for help. But when Soviet Union joined the Allies in war in June 1941, he escaped to Berlin, where he met Hitler under the pseudonym of Orlando Mazzotta. 1939 সালে গান্ধীর বিরোধিতা সত্ত্বেও তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের পুনরায় সভাপতি নির্বাচিত হন, কিন্তু কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যদের ক্রমাগত ও সংগঠিত বিরোধিতার মুখে পদত্যাগ করতে হয়, যারা গান্ধীর কট্টর অনুসারী ছিলেন। পদত্যাগের পর তিনি একই বছর ফরওয়ার্ড ব্লক গঠন করেন এবং 1940 সালে তাকে গৃহবন্দী করা হয়। যাই হোক, 1941 সালের জানুয়ারিতে তিনি জিয়াউদ্দিন ছদ্মনাম নামে এক পাঠানের ছদ্মবেশে গৃহবন্দী থেকে পালিয়ে যান এবং কলকাতা থেকে পেশোয়ারে পৌঁছান। সেখান থেকে বন্ধু ভগৎ রামের সহায়তায় তিনি কাবুলে পৌঁছান এবং তারপর সাহায্যের জন্য সোভিয়েত ইউনিয়নে যান। কিন্তু 1941 সালের জুনে সোভিয়েত ইউনিয়ন যুদ্ধে মিত্রদের সাথে যোগ দিলে তিনি বার্লিনে পালিয়ে যান, যেখানে তিনি অরল্যান্ডো মাজোট্টা ছদ্মনামে হিটলারের সাথে দেখা করেন। In Germany, with Hitler's support, Bose set up Free India Center and Free India Radio in Berlin, hence also called Berlin Radio, and also a 3,000-strong Free India Legion comprising of prisoners of war, i.e. Indian soldiers, who had fallen into the hands of Germany and Italy. The Free India Legion or the Indian Legion was variously known as Mukti Sena, Freedom Army, Industry Legion, or Tiger Legion, and was headquartered at Dresden, Germany. Bose was called Netaji for the first time by the soldiers of the Indian Legion. Bose relayed pro-India and anti-British speeches from Berlin Radio and gave the famous slogan of Jai Hind from the Free India Center. জার্মানিতে হিটলারের সমর্থনে বস বার্লিনে ফ্রি ইন্ডিয়া সেন্টার এবং ফ্রি ইন্ডিয়া রেডিও, তাই বার্লিন রেডিও নামেও পরিচিত, এবং যুদ্ধবন্দী অর্থাৎ ভারতীয় সৈন্যদের নিয়ে একটি 3000 শক্তিশালী ফ্রি ইন্ডিয়া লিজিয়ন স্থাপন করেছিলেন, যারা হাতে পড়েছিলেন। জার্মানি এবং ইতালির ফ্রি ইন্ডিয়া লিজিয়ন বা ইন্ডিয়ান লিজিয়ন বিভিন্নভাবে মুক্তি সেনা, ফ্রিডম আর্মি, ইন্ডিশে লিজিয়ন বা টাইগার লিজিয়ন নামে পরিচিত ছিল এবং এর সদর দপ্তর ছিল জার্মানির ড্রেসডেনে। বোসকে প্রথমবার নেতাজি বলে ডাকে ভারতীয় সৈন্যরা। বোস বার্লিন রেডিও থেকে ভারতপন্থী এবং ব্রিটিশ বিরোধী বক্তৃতা প্রচার করেন এবং ফ্রি ইন্ডিয়া সেন্টার থেকে জয় হিন্দ বিখ্যাত স্লোগান দেন। On the 7th of December 1941, Japan joined war on the side of Germany and occupied Singapore, 1942, the biggest naval port of the British during the time. Afterwards, Japan quickly occupied the entire region from Malay to Burma. In June 1943, Bose came to Tokyo under pseudonym of Abid Hussain and met the Japanese PM Tojo, who assured him that Japan had no territorial aims in India. On the 2nd of July 1943, he reached Singapore and assumed the leadership of the Indian National Army. 1941 সালের 7 ডিসেম্বর জাপান জার্মানির পক্ষে যুদ্ধে যোগ দেয় এবং সেই সময়ে ব্রিটিশদের সবচেয়ে বড় নৌ বন্দর সিঙ্গাপুর 1942 দখল করে। পরে জাপান দ্রুত মালয় থেকে বার্মা পর্যন্ত সমগ্র অঞ্চল দখল করে নেয়। 1943 সালের জুন মাসে বোস আবিদ হোসেন ছদ্মনামে টোকিওতে আসেন এবং জাপানের প্রধানমন্ত্রী তোজোর সাথে দেখা করেন, যিনি তাকে আশ্বস্ত করেন যে ভারতে জাপানের কোনো আঞ্চলিক লক্ষ্য নেই। 1943 সালের 2রা জুলাই তিনি সিঙ্গাপুরে পৌঁছে ভারতীয় জাতীয় সেনাবাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন। Activities of Bose in the Indian National Army. Bose set up 2 headquarters of the Indian National Army, one each at Singapore and Rangoon. On the 21st of October 1943, he set up the Provisional Government of Free India or Azad Hind Sarkar, declaring himself as the Prime Minister and Commander-in-Chief of this government.
The provisional government soon declared war on the Allies, viz., Britain and the United States, and was also recognized by the Axis powers. In November 1943, the Japanese handed over the administration of Andaman and Nicobar Islands to the provisional government. Bose himself visited the islands and renamed them as Shahid Dweep and Swaraj Dweep, respectively. In April 1944, the Azad Hind Bank was inaugurated at Rangoon. বোস এবং ভারতীয় জাতীয় সেনাবাহিনীর কার্যক্রম। বোস ভারতীয় জাতীয় সেনাবাহিনীর দুটি সদর দপ্তর স্থাপন করেন, একটি করে সিঙ্গাপুর এবং রেঙ্গুনে। 21 অক্টোবর 1943-এ তিনি স্বাধীন ভারতের অস্থায়ী সরকার বা আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন, নিজেকে প্রধানমন্ত্রী এবং এই সরকারের প্রধান সেনাপতি হিসাবে ঘোষণা করেন। অস্থায়ী সরকার শীঘ্রই মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যেমন ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং অক্ষ শক্তি দ্বারা স্বীকৃত ছিল। 1943 সালের নভেম্বরে জাপানিরা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রশাসন অস্থায়ী সরকারের কাছে হস্তান্তর করে। বোস নিজে দ্বীপপুঞ্জ পরিদর্শন করেন এবং তাদের যথাক্রমে শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ নামকরণ করেন। 1944 সালের এপ্রিল মাসে রেঙ্গুনে আজাদ হিন্দ ব্যাংক উদ্বোধন করা হয়। On the 6th of July 1944, Subhas became the first person to address Gandhiji as father of the nation. He did so while speaking on Azad Hind Radio. Subhas Bose also raised the famous slogans of Jaya Hind, Delhi Chalo, and the most famous of them all, Tum Mujhe Khoon Do, Main Tumhe Azadi Dunga, coined by him in Malaysia. 6 জুলাই 1944-এ সুভাষ প্রথম ব্যক্তি হয়েছিলেন যিনি গান্ধীজিকে জাতির পিতা বলে সম্বোধন করেছিলেন। আজাদ হিন্দ রেডিওতে বক্তৃতা করার সময় তিনি তা করেছিলেন। সুভাষ বোস জয় হিন্দ, দিল্লি চলো এবং সেগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত তুম মুঝে খুন দো, মায় তুমে আজাদি দুঙ্গা, মালয়েশিয়ায় তার দ্বারা প্রবর্তিত এর বিখ্যাত স্লোগানও তুলেছিলেন। The Indian National Army raised 3 fighting brigades named after Azad, Gandhi and Nehru. Later 2 more were raised, namely Subhas Brigade and Rani Jhansi Brigade. The Rani Jhansi Brigade was an all-women brigade. The Indian National Army also made regular broadcasts from the Azad Hind Radio and received significant contribution in money and material from Indians living abroad. ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আজাদ, গান্ধী এবং নেহরুর নামে 3টি ফাইটিং ব্রিগেড তৈরি করে। পরে সুভাষ ব্রিগেড এবং রানী ঝাঁসি ব্রিগেড নামে আরও 2টি গঠন করা হয়। রানী ঝাঁসি ব্রিগেড ছিল একটি সর্ব মহিলা ব্রিগেড। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিও আজাদ হিন্দ রেডিও থেকে নিয়মিত সম্প্রচার করে এবং বিদেশে বসবাসরত ভারতীয়দের কাছ থেকে অর্থ ও উপাদানে উল্লেখযোগ্য অবদান পায়। Imphal Campaign. The Indian National Army accompanied the Japanese army in its Imphal campaign. The forces marched towards India from Burma and hoped to liberate India by defeating British in armed conflict. However, this was not meant to be, and the Imphal campaign finally ended in failure due to 2 reasons. ইম্ফল অভিযান। ভারতীয় জাতীয় সেনাবাহিনী তার ইম্ফল অভিযানে জাপানি সেনাবাহিনীর সাথে ছিল। বাহিনী বার্মা থেকে ভারতের দিকে অগ্রসর হয় এবং সশস্ত্র সংঘাতে ব্রিটিশদের পরাজিত করে ভারতকে স্বাধীন করার আশা করেছিল। যাই হোক, এটি হওয়ার উদ্দেশ্য ছিল না এবং ইম্ফল অভিযান শেষ পর্যন্ত 2টি কারণে ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। 1. The Indian National Army battalion that participated in the campaign faced discriminatory treatment from Japanese units, was denied rations, arms, etc., and felt badly demoralized. 2. The monsoon also prevented their advance. Neither did destiny favor Japan in the Second World War. It steadily collapsed in war and finally surrendered to Britain in Southeast Asia. In such circumstances, Subhas Bose left for Tokyo, but on his way back, he was killed in an air crash near Formosa Island, Taipei, the 18th of August 1945. However, many refused to believe this. The surrendered Indian National Army men were court-martialed by the British government in India for conspiring against the king. Read about the famous Indian National Army trials, also known as the Red Fort trials, in upcoming chapters. 1. ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ব্যাটালিয়ন যে অভিযানে অংশ নিয়েছিল জাপানি ইউনিটের কাছ থেকে বৈষম্যমূলক আচরণের সম্মুখীন হয়েছিল, রেশন, অস্ত্র ইত্যাদি থেকে বঞ্চিত হয়েছিল এবং খারাপভাবে হতাশ বোধ করেছিল। 2. বর্ষাও তাদের আগাম বাধা দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিয়তিও জাপানের পক্ষে ছিল না, এটি ক্রমাগত যুদ্ধে ভেঙে পড়ে এবং অবশেষে দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্রিটেন কাছে আত্মসমর্পণ করে।
এমন পরিস্থিতিতে সুভাষ বোস টোকিওর উদ্দেশ্যে রওনা হন, কিন্তু ফেরার পথে ফর্মোসা দ্বীপের কাছে একটি বিমান দুর্ঘটনায় তিনি নিহত হন। তাইপেই 18 আগস্ট 1945। যদিও অনেকেই এটা বিশ্বাস করতে রাজি নন। আত্মসমর্পণকারী ভারতীয় জাতীয় সেনা সদস্যদের রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য ভারতে ব্রিটিশ সরকার কর্তৃক কোর্ট মার্শাল করা হয়েছিল। আগামী অধ্যায় বিখ্যাত ভারতীয় জাতীয় সেনাবাহিনীর বিচার, যা রেড ফোর্ট ট্রায়াল নামেও পরিচিত, সম্পর্কে পড়ুন। Significance of Indian National Army. True, the Indian National Army failed to achieve its goal of liberating India through an armed struggle. It certainly left an indelible mark in the history of India's struggle for independence. The activities of Indian National Army ensured that the British could no longer depend on the loyalty of Indian soldiers. The very composition of Indian National Army reaffirmed the idea of Indian nationalism as Hindus, Muslims and Sikhs fought together as one nation under the flag of Indian National Army. The Rani Jhansi Brigade brought to the forefront the capabilities of Indian women and their commitment towards national freedom. The Indian National Army also demonstrated the commitment of overseas Indians for the freedom of their motherland. ভারতীয় জাতীয় সেনাবাহিনীর তাৎপর্য। সত্য, ভারতীয় জাতীয় সেনাবাহিনী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ভারতকে স্বাধীন করার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এটি অবশ্যই ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি অমার্জনীয় চিহ্ন রেখে গেছে। ভারতীয় ন্যাশনাল আর্মির কার্যকলাপ নিশ্চিত করে যে ব্রিটিশরা আর ভারতীয় সৈন্যদের আনুগত্যের উপর নির্ভর করতে পারে না। ভারতীয় জাতীয় সেনাবাহিনীর গঠনটি ভারতীয় জাতীয়তাবাদের ধারণাকে পুনর্ব্যক্ত করে, কারণ হিন্দু, মুসলিম এবং শিখরা ভারতীয় জাতীয় সেনাবাহিনীর পতাকাতলে এক জাতি হিসাবে একসাথে লড়াই করেছিল। রানী ঝাঁসি ব্রিগেড ভারতীয় মহিলাদের ক্ষমতা এবং জাতীয় স্বাধীনতার প্রতি তাদের প্রতিশ্রুতিকে সামনে নিয়ে এসেছে। ভারতীয় জাতীয় সেনাবাহিনী তাদের মাতৃভূমির স্বাধীনতার জন্য বিদেশি ভারতীয়দের প্রতিশ্রুতিও প্রদর্শন করেছে। Even though Subhas Bose's strategy of cooperating with the fascist powers was much criticized by the nationalists, it must be remembered that whatever he did for India's freedom. He was determined to maintain the independence of Indian National Army from Japanese domination and also objected to the use of Indian Legion against USSR. Bose successfully set an inspiring example of patriotism and courage in front of the entire country and was admiringly hailed as Netaji Subhash Chandra Bose by all his countrymen. যদিও ফ্যাসিবাদী শক্তিকে সহযোগিতা করার সুভাষ বোসের কৌশলটি জাতীয়তাবাদীদের দ্বারা অনেক সমালোচিত হয়েছিল, তবুও মনে রাখতে হবে যে তিনি যা কিছু করেছেন, তিনি ভারতের স্বাধীনতার জন্য করেছেন। তিনি জাপানি আধিপত্য থেকে ভারতীয় জাতীয় সেনাবাহিনীর স্বাধীনতা বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন এবং ইউএসএসআর এর বিরুদ্ধে ভারতীয় সৈন্যবাহিনীর ব্যবহারে আপত্তি জানান। বোস সফলভাবে সমগ্র দেশের সামনে দেশপ্রেম এবং সাহসের একটি অনুপ্রেরণামূলক উদাহরণ স্থাপন করেছিলেন এবং তার সমস্ত দেশবাসী তাকে নেতাজি সুভাষচন্দ্র বসু হিসাবে প্রশংসনীয়ভাবে প্রশংসা করেছিলেন। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টারটা পড়ব।